প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব লঘুকরণ সূত্র নিয়ে। তো গত ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম কোনো একটা দ্রবণের মোলার ঘনমাত্রা নিয়ে। তো আজকের ক্লাসে আমরা মোলার ঘনমাত্রার একটি অ্যাপ্লিকেশন দেখব, সেটা হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র। আচ্ছা, মনে করো যে আমরা একটি দ্রবণ তৈরি করলাম, যে দ্রবণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা নিয়ে নিলাম পানি। অর্থাৎ এখানে আমরা বিশুদ্ধ পানিতে নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে দ্রবীভূত করে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ আমরা প্রস্তুত করলাম। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি যে এই দ্রবণটার মোলার ঘনমাত্রা বা প্রাথমিক মোলার ঘনমাত্রা হচ্ছে S1, ওকে, এবং এই দ্রবণটার প্রাথমিক আয়তন হচ্ছে V1, ওকে। আচ্ছা, তার মানে আমরা যে দ্রবণটা প্রস্তুত করলাম তার প্রাথমিক মোলার ঘনমাত্রাটাকে আমরা ধরে নিলাম S1 এবং দ্রবণটার প্রাথমিক আয়তন আমরা ধরে নিলাম V1। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে তোমার যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আমরা ধরলাম আমাদের স্মল m, ওকে। আচ্ছা, এখন লক্ষ্য করো লঘুকরণ বলতে আসলে কি বোঝানো হয়। লঘুকরণ বলতে বোঝানো হয় যে যদি আমরা কোনো একটা দ্রবণে বাইরে থেকে কিছু পানি যুক্ত করি, যেমনটা তুমি ধরে নাও যে এই দ্রবণটার এই মুহূর্তে আয়তন হচ্ছে V1, লেটস সে। এখন আমি যদি এই দ্রবণটিতে বাইরে থেকে কিছু পরিমাণ পানি যুক্ত করি তাহলে কি ঘটবে, তাহলে এই দ্রবণের আয়তন কিন্তু বৃদ্ধি পাবে। তো দ্রবণের আয়তন যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই দ্রবণটার মোলার ঘনমাত্রা কমে যায়, কারণ আমরা জানি যে কোনো একটা দ্রবণের মোলার ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা হয়, যে দ্রবের মোল সংখ্যাকে যদি লিটার এককে দ্রবণের আয়তন দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু একটি দ্রবণের মোলার ঘনমাত্রা পেয়ে যাই। এখন দেখো তুমি যদি বাইরে থেকে এই দ্রবণটাতে কিছু পানি যুক্ত করো তাহলে দ্রবণের আয়তন বৃদ্ধি পাবে এবং দ্রবণের আয়তন বৃদ্ধি পেলে দ্রবণের ঘনমাত্রা কিন্তু কমে যাবে, যেহেতু ঘনমাত্রা এবং আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এখানে আরেকটা সিনারিও চিন্তা করি যে এই দ্রবণটাতে বাইরে থেকে কিছু পানি যুক্ত করা হবে। আচ্ছা, তাহলে দেখো কি হবে আমাদের বিষয়টা। এখনো দেখো আমাদের দ্রবণে কি কি উপাদান রয়েছে। আমাদের দ্রবণে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এর সাথে রয়েছে পানি। এখন আমরা কি করলাম, আমরা এখানে বাইরে থেকে কিছু পানি যুক্ত করা হলো, বাইরে থেকে কিছু পানি যোগ করা। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া যে পানি যুক্ত করার পর কি ঘটবে, পানি যুক্ত করার পর কিন্তু আমাদের দ্রবণের আয়তন বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের দ্রবণের নতুন আয়তন
নতুন আয়তন সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে V2। ওকে, তাহলে দ্রবণের আয়তন যদি বেড়ে যায় তাহলে দ্রবণের মোলার ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা মোলার ঘনমাত্রা কমে যাবে। তাহলে আমাদের নতুন মোলার ঘনমাত্রা আমরা ধরলাম, নতুন মোলার ঘনমাত্রা আমরা ধরলাম হচ্ছে আমার S। ওকে, তাহলে লক্ষ্য করো ভাইয়া যে আমাদের পানি যুক্ত করার পর আমাদের দ্রবণের আয়তনও চেঞ্জ হয়ে গেছে, আমাদের দ্রবণের মোলার ঘনমাত্রাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এক্ষেত্রে আসলে কোন জিনিসটা চেঞ্জ হয়নি। লক্ষ্য করো যে আমাদের প্রাথমিক অবস্থায় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ছিল n। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা কখন চেঞ্জ হবে? যদি আমি বাইরে থেকে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আবার অ্যাড করি তাহলে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। বাট দেখো আমরা কিন্তু বাইরে থেকে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যুক্ত করিনি, আবার আমি কিন্তু দ্রবণ থেকে কোনো সোডিয়াম হাইড্রোক্সাইডকে অপসারণ করিনি। তার মানে দ্রবণে পানি যুক্ত করার আগে যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল পানি যুক্ত করার পরেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা একই রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা পরিবর্তন হয়নি। তাহলে আমরা যেটা বলতে পারি যে এখানে NaOH এর মোল সংখ্যা হচ্ছে আমাদের n এবং এটা কিন্তু আমাদের স্থির রয়েছে, এটা পরিবর্তন হয়নি। ওকে, আচ্ছা এখন ভাই দেখো আমরা এক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা থেকে এই যে S n/V ইন লিটার এই ফর্মুলা থেকে আমরা কি বের করতে পারি? আমরা এখানে লিখতে পারি n সমান SV, এটা লেখা যায়। অর্থাৎ কোন দ্রবণের মোলার ঘনমাত্রাকে তুমি যদি লিটার এককে আয়তন দিয়ে মানে দ্রবণের লিটার একক আয়তন দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা ওই দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। আচ্ছা এখন লক্ষ্য করো, এখন দেখো আমাদের কিন্তু ঘনমাত্রাও চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু আয়তনও চেঞ্জ হয়ে গেছে পানি যুক্ত করার পর, কিন্তু NaOH এর মোল সংখ্যাটা কি হয়নি, চেঞ্জ হয়নি। তো দেখো আমরা কি বলতে পারবো? আমরা যেটা বলতে পারবো যে আমাদের m সমান, লক্ষ্য করো যে আমাদের দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা ছিল S1 এবং প্রাথমিক আয়তন ছিল হচ্ছে V1, তার মানে S1 * V1 হবে কি আমাদের NaOH এর মোল সংখ্যা। আচ্ছা এখন দেখো পানি যুক্ত করার পর দ্রবণের মোলার ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে হচ্ছে S2 এবং দ্রবণের আয়তন চেঞ্জ হয়ে গেছে হচ্ছে V2। ওকে, তাহলে দেখো ঘনমাত্রা S1 থেকে চেঞ্জ হয়ে S2 হয়ে গেছে এবং আয়তন V1 থেকে চেঞ্জ হয়ে V2 হয়ে গেছে, কিন্তু ভাই কি চেঞ্জ হয় নাই? আমাদের কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোল সংখ্যাটা সেটা কিন্তু কি চেঞ্জ হয় নাই। এইজন্য এই S1 এবং V1 এর গুণফলটা যা হবে S2 এবং V2 এর গুণফলটাও কি একই হবে, কিন্তু মোল সংখ্যা পরিবর্তন হয় নাই। এই যে ভাই আমরা যে ফর্মুলাটা পেলাম যে আমাদের S1 V1 সমান S2 V2, এটাকে আমরা বলবো হচ্ছে লঘুকরণ সূত্র। এটা হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র। ওকে, তো চলো এবার আমরা দেখি যে আমাদের এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। তো এখানে আমাদের S1 দিয়ে কি বোঝায়, এখানে আমাদের V1 দিয়ে কি বোঝায়, আমাদের S2 দিয়ে কি বোঝায়, আমাদের V2 দিয়ে কি বোঝায়। তো দেখো এখানে S1 দিয়ে বোঝায় দ্রবণের প্রাথমিক
পেরেছি। এখন চলো আমরা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেমন মোলার ঘনমাত্রা নির্ণয় করে শিখেছিলাম এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে লঘুকরণ সূত্র শিখলাম। এখন এই সূত্রগুলো ব্যবহার করে চলো আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, ধরে এই কিন্তু আমরা লঘুকরণ সূত্রটাকে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের v1 সমান v2 এবং এখানে কি বলা আছে দেখো, ব্র্যাকেটে দ্রবের মোল সংখ্যা চেঞ্জ হবে না। এখানে v হচ্ছে দ্রবণের প্রাথমিক আয়তন, s হচ্ছে দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা, v2 হচ্ছে দ্রবণের শেষ আয়তন এবং s হচ্ছে দ্রবণের কি শেষ ঘনমাত্রা বা নতুন ঘনমাত্রা। চলো, তো আজকে ক্লাসে আমরা আমাদের প্রথম যে হচ্ছে যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে দেখো কি বলা হচ্ছে, 250 সেন্টিমিটার কিউব আয়তনের কোন দ্রবণে 1.062 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটি মোলার ঘনমাত্রা কত হবে। আচ্ছা, এবার আমরা কিভাবে সলভ করব দেখো, আমরা জানি ওকে, কোন একটা দ্রবণে দ্রবের ভর W সমান হচ্ছে S mv বাই হচ্ছে 1000। এক্ষেত্রে আমাদের হচ্ছে S এর মানটা বের করতে হবে, তাহলে আমাদের S হবে 1000 W আপন হচ্ছে mv। ভাই দেখো এক্ষেত্রে আমাদের কি কি জিনিস দেওয়া আছে, দেখো এক্ষেত্রে ভাইয়া আমাদেরকে বলা হচ্ছে 250 সেন্টিমিটার কিউব আয়তন, আমাদের আয়তন দিয়ে দিছে, আমাদের v হচ্ছে 250 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 250 ml, তার মানে সেন্টিমিটার কিউব এবং ml হচ্ছে কি সেম জিনিস। আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে দিয়ে দিছে যে 1.0662 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, তাহলে আমাদের হচ্ছে W দিয়ে দিছে 1.062 গ্রাম। আচ্ছা, এবার দেখো আমাদের সোডিয়াম কার্বনেটের আণবিক ভর ভ্যাট কত, এটা হচ্ছে যে আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর কত, 23 থেকে 23 গুণ 2 প্লাস কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 16 ইনটু 3 হবে, এটা হয়ে আসবে 106। আর আমাদের এখানে s এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো যে আমাদের আসবে 1000 ইনটু 1.062 নিচে হবে 106 ইনটু আয়তন হবে 250। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, এইখানে তুমি যে আয়তনটা বসাবা এই আয়তনটা কিন্তু সবসময় m এর এককে হইতে হবে, এটা মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের s এর মান কিন্তু চলে আসবে। এক্ষেত্রে তোমরা হচ্ছে যেটা মান পাবে তুমি হিসাব করার চেষ্টা করো যে কত আসে।
চলে আসবে 0.04 মোলার। ওকে, আচ্ছা এটা হবে আমাদের আনসার। গণনা কিন্তু খুব ইজি ছিল। চলো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী মেথে চলে যাই। নেক্সট রেজাল্ট কি বলা হচ্ছে যে 250 সেন্টিমিটার কিউব সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব প্রয়োজন হবে। সেটা কিভাবে সলভ করব দেখো। আচ্ছা সেটা দেখো আমরা জানি যে আমাদের W সমান S M V বাই 1000। দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে। দেখো আমাদেরকে আয়তন দিয়ে দিচ্ছে 250 সেন্টিমিটার কিউব, বা হচ্ছে 250 ml। এবার দেখো আমাদের ডেসিমোলার বলছে, অর্থাৎ এখানে আমাদের ঘনমাত্রা দিয়ে দিচ্ছে। তো আমাদের ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। ওকে, আচ্ছা তারপর দেখো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত। সোডিয়াম হচ্ছে ভাইয়া 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, এটা আসবে 40। তাহলে আমাদের ক্ষেত্রে ডব্লিউটা বের করতে হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে S হচ্ছে এটা কত 0.1, M হচ্ছে 40, V হচ্ছে 250, আর নিচে হচ্ছে ভাইয়া 1000। কত আসে। এক্ষেত্রে ভাইয়া হচ্ছে 1 গ্রাম। এটা হবে তোমার আনসার। চলো আমরা এবার আমাদের পরবর্তী মেথড চলে যাব। তো এই মেথডে কি বলা হচ্ছে যে 300 ml 3 মোলার অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা 1 মোলার হবে। দেখো এগুলো আমরা সলভ করব আমাদের লঘুকরণ সূত্র দিয়ে। অর্থাৎ যখনই প্রশ্নে পানি মিশ্রিত কথাবার্তা হচ্ছে যে বলা হবে, তখন আমি ধরে নিবা যে অঙ্কটা লঘুকরণ সূত্র দিয়ে সলভ করতে হবে। তো লিখবা যে আমরা জানি V1 S1 সমান V2 S1। ওকে, দেখি আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে। আমাদের V1 দেওয়া আছে 300 ml, আমাদের S1 দেওয়া আছে 3 মোলার। ওকে, আমরা V2 টা হচ্ছে যে বের করব, আর S2 টা দেওয়া আছে দেখো 1 মোলার। ওকে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে V1 হচ্ছে 300, S1 হচ্ছে 3 মোলার, V2 টা আমরা বের করব, S2 হচ্ছে ভাইয়া 1 মোলার। তাহলে V2 এর কথা হচ্ছে 900 ml। এটা হচ্ছে আমাদের নতুন আয়তন। তাহলে লক্ষ্য করো তোমার দ্রবণের প্রাথমিক আয়তন ছিল 300 ml এবং দ্রবণের নতুন আয়তন হচ্ছে কত 900 ml। আবার বলছি, দ্রবণের প্রাথমিক আয়তন ছিল 300 ml এবং দ্রবণের নতুন আয়তন কত 900 ml। তাহলে তোমাকে কতটুকু পানি মিশাতে হবে।
কতটুকু পানি মেশাতে হবে, লিখবা সুতরাং পানি মেশাতে হবে, সুতরাং পানি মেশাতে হবে নতুন আয়তন হচ্ছে 900 বিয়োগ হচ্ছে প্রাথমিক আয়তন হচ্ছে 300, কারণ হচ্ছে 600 ml। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের 600 ml পানি এক্ষেত্রে মিশাতে হবে। চলো এবার আমরা হচ্ছে ভাই নতুন ম্যাটারে চলে যাই। আচ্ছা দেখো কি বলা হচ্ছে যে 100 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কত ml পানি যোগ করতে হবে। ওকে, আচ্ছা সো এই অঙ্কটা হচ্ছে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিলাম, তোমরা হচ্ছে নিজেরা বাসায় চেষ্টা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে একই রকম গাণিতিক সমস্যা, এটা তোমরা নিজেরা বাসায় সলভ করবে। চলো আমরা পরবর্তী ম্যাটারে চলে যাই। এই ম্যাটারতে বলা হচ্ছে যে 20 ml 0.002 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে কত মোল পটাশিয়াম ডাইক্রোমেট আছে। আচ্ছা সো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। দেখো আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে আমরা জানি যে আমাদের কোন একটা দ্রবের মোল সংখ্যা n হচ্ছে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা ইনটু আয়তন, তবে অবশ্যই আয়তনটা দেয়া কোন এককে থাকবে, লিটার এককে থাকবে। তার মানে আমাদের মোল সংখ্যা সমান হচ্ছে মোলার ঘনমাত্রা ইনটু আয়তন, এবং আয়তনটা কোন এককে থাকবে, লিটার এককে থাকবে। আবার বলছি মোল সংখ্যা সমান হচ্ছে মোলার ঘনমাত্রা ইনটু আয়তন, আয়তনটা কোন এককে থাকবে, লিটার এককে থাকবে। আচ্ছা তাহলে দেখো ভাই এই ক্ষেত্রে আমাদের মোলার ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.002 মোলার। আয়তন বের করতে দেওয়া আছে 20 ml। তো আমাদের কিন্তু অবশ্যই এই আয়তনটাকে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা 20 কে ডিভাইড করব 1000 দিয়ে, তাহলে এটা লিটারে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা কিন্তু এখান থেকে হিসাব করলে মোল সংখ্যাটা বের করতে পারব। দেখি আমরা মোল সংখ্যাটা কত আসে। আমাদের এক্ষেত্রে আসবে হচ্ছে 0.404 এত মোল। ওকে, আমরা কিন্তু এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট, তো দেখো এই যে যৌগটা অনেকে তুমি হয়তো বা এই যৌগটার নাম নাও জানতে পারো। তাহলে দেখো এই যে K2Cr2O7 এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা মূলত হচ্ছে তোমার একটা জারক পদার্থ, এটা হলো একটা জারক পদার্থ। এবং মূলত ভাইয়া জারক পদার্থ কি করে, জারক পদার্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা এখন দেখো ধরো তুমি হচ্ছে যে ভাইয়া যে পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা তো বের করে ফেললা। এখন ধরো তুমি যদি চাও যে এই দ্রবণটাতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট রয়েছে সেটা ধরো তুমি যদি বের করতে চাও, তুমি কিভাবে বের করবে। দেখো এখন আমরা তুমি বসে হচ্ছে
আমরা কিভাবে মূল থেকে গ্রামে যাব, মূল থেকে গ্রামে যাব, আবার আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা গ্রাম থেকে মূলে আসতে পারি। লক্ষ্য করো ভাইয়া, তুমি যদি কখনো মূল থেকে গ্রামে যাও, লেটস ধরো তুমি মূলে আসো, তুমি গ্রামে যাইতে চাচ্ছ, ওকে, যেতে চাচ্ছ, তুমি কি করবা? তুমি হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ করবে, তুমি আণবিক ভর দিয়ে গুণ করবে, আণবিক ভর দিয়ে গুণ করবা, আণবিক ভর দিয়ে গুণ করবা। আর ধরো ভাইয়া তুমি গ্রামে আসো, তুমি মূলে যেতে চাও, তখন তুমি কি করবা? তুমি হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ করবা, ওকে, আণবিক ভর দিয়ে ভাগ করবা। আশা করি এটা মনে থাকবে। তুমি যদি মূল থেকে গ্রামে যেতে চাও তাহলে তুমি কি আণবিক ভর দিয়ে গুণ করবা, আর তুমি যদি গ্রাম থেকে মূলে আসতে চাও তাহলে তুমি কি আণবিক ভর দিয়ে ভাগ করবা, ওকে, আণবিক ভর দিয়ে ভাগ করবা। আচ্ছা, সেটা লক্ষ্য করো, আমি যদি এক্ষেত্রে মূল থেকে হচ্ছে যে গ্রামে যেতে চাই, তাহলে আমি যদি এক্ষেত্রে আমি ডব্লিউটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো আমাকে হচ্ছে এই মূল সংখ্যার মানটাকে আমার পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কত হিসাব করে দিতে হলো? আমাদের এখানে m, যেটা m অফ পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কত আসে? দেখো এক্ষেত্রে হচ্ছে আমাদের পটাশিয়ামের পারমাণবিক ভর কত ভাইয়া? 39, তাহলে 39 ইনটু 2। ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 52, তাহলে 52 ইনটু 2 প্লাস অক্সিজেন 16 ইনটু 7, এটা কত আসবে? 7 ভাগ কত? 7 42, তার মানে হচ্ছে 112 আসতেছে এখানে। 12 গুণ হচ্ছে তোমার কত? 104, তাহলে 112 104, তাহলে 216, আর হচ্ছে 39 গুণ কত ভাই? 78, তাহলে হচ্ছে 294 আসবে, 294। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারবো? 294 দিয়ে গুণ করে দিলেই এটা গ্রামে চলে যাবে। দেখবে এটা কত আসে? এটা আসবে 0.01176 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের ভরটা পেয়ে গেলাম, ওকে, ভরটা পেয়ে গেলাম। আচ্ছা, চলো আমাদের এই ম্যাথটা আমাদের শেষ। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটাতে কি বলা হচ্ছে যে 3.78 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে 400 ml পানিতে দ্রবীভূত করা হলো, মোলারিটিতে দ্রবণের ঘনমাত্রা কত? কি পরিমাণ পানি এই দ্রবণে মিশালে ঘনমাত্রা 0.1 মোলার হবে? তাহলে এই অঙ্কটা আমরা দেখো দুইটা পার্ট আছে। প্রথম পার্টে ভাই দেখো আমরা কি বের করব? আমরা প্রথমে মোলারিটিতে দ্রবণের ঘনমাত্রাটা বের করব। চলো বের করব। এবার দেখো যে আমরা জানি যে W সমান হচ্ছে S m v by 1000, ওকে। দেখো ভাই এখানে আমাদের S টা কি হবে? S টা হবে 1000 into W ডিভাইড বাই হচ্ছে mv। আচ্ছা, সো দেখো এক্ষেত্রে আমাদের 1000 into W এ আমাদের দেখো 3.7 গ্রাম দেওয়া আছে, 3.7 গ্রাম। আর নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমাদের 63, এটা তুমি হিসাব করলে পেয়ে যাবা। এই দেখো তোমার অক্সিজেন কত? 16, 348, নাইট্রোজেন হচ্ছে 14, কত? 62, আর হাইড্রোজেন হচ্ছে 1, 63। আর ভি ভ্যালু কত? 400 ml। দেখি আমাদের এই ঘনমাত্রাটা কত আসে।
পানি এই দ্রবণে মিশালে ঘনমাত্রা 0.1 মোলার হবে। আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা কি কোন সূত্র দিয়ে সমাধান করতে হবে, লঘুকরণ সূত্র দিয়ে সমাধান করতে হবে। তাহলে আমরা জানি V1 S1 সমান V2 S। আচ্ছা তাহলে ভাই দেখো আমাদের দ্রবণের প্রাথমিক আয়তন কত ভাইয়া 400 ml দেওয়া আছে 400 ml। আমাদের দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা যেমন বের করলাম আমরা 0.15। আমরা দ্রবণের নতুন আয়তনটা বের করব আর আমাদের দ্রবণের নতুন ঘনমাত্রা কত হওয়া লাগবে 0.1 হওয়া লাগবে। এটা হওয়া লাগবে 0.1 ওকে 0.1। তাহলে দেখি আমাদের V2 টা কত আসছে। আমাদের V2 টা আসবে 600 ml। সুতরাং পানি মিশাতে হবে কত ভাবে বলতো 600 মাইনাস কত 400। আর আমাদের নতুন আয়তন বিয়োগ কি হবে প্রাথমিক আয়তন, এটা आंसर হবে 200 ml। এইটা হবে আমাদের आंसर। বুঝে গেল? সবাই দেখো অঙ্কগুলো তো খুবই সহজ, তুমি একটু প্র্যাকটিস করলে সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা তাহলে আমাদের আজকে ক্লাস এতটুকু, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফেজ।